হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে PIQ, মানে হচ্ছে 27, অর্থাৎ বিগত বছর যে প্রশ্নগুলো ইন্টারভিউ করেছিল তার আমরা 27 নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু অনেক প্রশ্নই রয়েছে, সেই প্রশ্নগুলো কি কি জিজ্ঞাসা করেছিল সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করো, তাহলে সেখানে লিঙ্ক পাবে। এছাড়াও আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, প্রত্যেকে পড়ো ভালো করে। দেখো বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এত চাকরির সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন শিক্ষকতা পেশায় আসতে চাইছেন? খুব ভালো একটা প্রশ্ন করেছিল ইন্টারভিউ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে এত চাকরির সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন শিক্ষকতা পেশায় আসতে চাইছেন। খুব ভালো প্রশ্ন। দেখো বলছে, আমি শিক্ষকতা পেশায় আসতে চাই কারণ এটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং দায়িত্ব, সেবা ও সমাজ পরিবর্তনের মাধ্যম। পশ্চিমবঙ্গে নানান ধরনের চাকরির সুযোগ থাকা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে একজন শিক্ষকের ভূমিকা সমাজে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ একজন শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মকে গঠন করেন। শিক্ষকতা পেশার মাধ্যমে আমি সরাসরি ছাত্রছাত্রীদের শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশে অবদান রাখতে পারবো। এর চেয়ে বড় কোনো সেবা বা সম্মানজনক কাজ সমাজে নেই। আমি চাই আমার জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে সমাজের প্রতিটি শিশুকে আলোকিত করতে, তাদের সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করতে। তাই এই পেশা আমার জন্য শুধু চাকরি নয়, এটি এটি একটি অন্যতম সুযোগ যেখানে আমি নিজের দক্ষতা, ধৈর্য, আন্তরিকতা দিয়ে সমাজের জন্য সার্থক অবদান রাখতে পারবো। তাহলে এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখা আছে, তোমরা নিজের মতো করে পড়ে নোটসটাকে রেডি করে ফেলবে। ঠিক আছে, আমি কিন্তু একটু বড় করে লিখে দিয়েছি যাতে তোমরা নিজেদের মতো করে সবাই বলতে পারো। ওকে, দুই এক লাইন বাদ দিয়ে নিজের মতো করে গুছিয়ে বলবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এই চাকরিতে আবেদন করলেন কেন? ধরো তুমি গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি এমএ কমপ্লিট করেছো, ঠিক আছে, বা তুমি বিএড করেছো, হতে পারে। তো আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা থাকা সত্ত্বেও আপনি এই চাকরিতে আবেদন করলেন কেন? আপনি আদবে আদবে এই চাকরিটি করবেন তো? এই প্রশ্নটা কিন্তু আমরা অনেক সময় ইন্টারভিউয়ের সম্মুখীন হই। গ্র্যাজুয়েশন করে গেলে বা এমএ করে গেলে এই প্রশ্নটার আমরা সম্মুখীন হই। তো এই প্রশ্নটা যদি করে আমরা কিভাবে উত্তর দেব? ধন্যবাদ স্যার, আমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষকতা আমার কাছে প্রথম পছন্দ। আমি বিশ্বাস করি যে শিক্ষকতা কেবল একটি চাকরি নয়, এটি সমাজের প্রতি একটি মহান দায়িত্ব। এই পেশার মাধ্যমে আমি সরাসরি শিক্ষার্থীদের জীবন ও মূল্যবোধের ইতিবাচক প্রভাব ফেলতে পারবো। আমি সম্পূর্ণ নিষ্ঠা, ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে এই চাকরিতে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আমি নিশ্চিত যে এই পেশায় আমি নিজের সমস্ত দক্ষতা ব্যবহার করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। তাই আমি সম্পূর্ণভাবে এই চাকরিতে সফলভাবে পালন করতে সক্ষম। বুঝা গেছে? খুবই সুন্দর করে, যথেষ্ট ছোট্ট করে লেখা আছে। একটু একবার দুবার পড়বে, পড়ে কিন্তু ভালো করে আয়নার সামনে প্র্যাকটিস করবে কিভাবে আনসারটা দেব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, এই শিক্ষকতা চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? খুব ভালো একটা প্রশ্ন, যে এতজন পরীক্ষার্থী তো ইন্টারভিউ দিতে এসেছে, তো আমরা আপনাকে কেন নির্বাচন করব, বা আপনাকে কেন আমরা যোগ্য বলে মনে করব? এই প্রশ্নটা যদি ইন্টারভিউ করে আপনি কিভাবে উত্তর দেবেন? দেখো, স্যার আমি নিজেকে এই শিক্ষকতা পদের জন্য যোগ্য বলে মনে করি। আমার শিক্ষাগত যোগ্যতা, ডিএলএড প্রশিক্ষণ এবং শিশু মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞান আমাকে শিক্ষাদানে দক্ষ করে তুলেছে। এছাড়াও আমি স্যার ধৈর্যশীল, দায়িত্ববান এবং সম্যক নৈতিক মান বজায় রাখি, যা একজন শিক্ষক হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার আগ্রহ এবং পরিকল্পনা আমাকে এই পদের জন্য সম্পূর্ণ যোগ্য করে তোলে। আমি আত্মবিশ্বাসী যে আমার দক্ষতা ও আন্তরিকতা দিয়ে আমি এই চাকরিতে সফলভাবে কাজ করতে পারবো। বোঝা গেল? তাহলে এইভাবে সুন্দর করে গুছিয়ে আনসারটা বলতে হবে, এটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো, প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেওয়ার কারণটা কি? আমরা যদি বইগুলো খুলে দেখি, প্রত্যেকটি বইয়ের প্রথমেই কিন্তু ভারতের প্রস্তাবনা দেওয়া রয়েছে। সেই ভারতীয় প্রস্তাবনার দেওয়ার মেন কারণ কি? দেখো, প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের মূল্যবোধ গড়ে ওঠে। এটি ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতন ও আদর্শ নাগরিক হিসাবে বিকাশ ঘটানোর উদ্দেশ্যে করা হয়। সংবিধানের প্রস্তাবনা পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের আইনি ও নৈতিক কাঠামোকে বোঝে এবং সংবিধানের আদর্শ মেনে চলার জন্য
উদ্বুদ্ধ হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক। বোঝা গেল? তাহলে এত সুন্দর করে তোমাদেরকে পড়তে হবে এবং বারবার করে প্র্যাকটিস করে সুন্দর করে কিন্তু নিজের মতো করে উপস্থাপন করতে হবে। তুমি নিজের মতো করে বলতে পারবে, এটা ঠিক। আমি যেভাবে বলছি এমনটা বলতে হবে এমনটা নয়, কিন্তু এই যে মেন যে হাইলাইট পয়েন্টগুলো, ভ্রাতৃত্ববোধ, সমতা, স্বাধীনতা, নাগরিকতা, নাগরিকত্ব, নৈতিক নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, এই পয়েন্টগুলো কিন্তু তোমার কথা বলার মধ্যে যাতে থাকে। শুধু আমি গল্প আকারে বলে দিলাম এমনটা নয়, মেন পয়েন্টগুলো অবশ্যই তোমার কথা বলার মধ্যে রাখতে হবে। তোমার ভাষার একটু এদিক ওদিক করতেই পারো। নেক্সট দেখো, কখন একজন শিক্ষককে আমরা সার্থক বলা যায়? তাহলে একজন শিক্ষককে আমরা কখন সার্থক বলবো? একজন শিক্ষককে তখনই সার্থক বলা যায় যখন তার ছাত্রছাত্রীরা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে না, বরং নৈতিক, মানবিক এবং দায়িত্ববান মানুষ হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে। সার্থক শিক্ষক কেবল জ্ঞান প্রদান করেন না, তিনি ছাত্রদের চরিত্র গঠন, মূল্যবোধ, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখান, যাতে তারা ভবিষ্যতে সচেতন ও আদর্শ নাগরিক হিসাবে দায়িত্ব পালন করতে পারে। সুতরাং একজন শিক্ষককে তার ছাত্রছাত্রীদের সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার সফলতা দেখলে আমরা সার্থক বলতে পারি। বোঝা গেল? তাহলে একজন শিক্ষককে কখন আমরা সার্থক বলবো, এইভাবে আনসারটাকে গুছিয়ে তোমাকে বলতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু ইন্টারভিউ অনেক সময় করে থাকে। আমরা দেখে নিই এই আনসারটা কি হিসাবে আমরা দেব। দেখো, বলছে স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। কি বললাম? স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, এই কথাটির অর্থ কি? বলছে দেখো, স্পেয়ার দ্য রোড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড কথাটির অর্থ হলো শিশুকে সঠিকভাবে শাসন বা দিক নির্দেশনা না দিলে সে বিশৃঙ্খলহীন হয়ে পড়তে পারে, মানে সে বিশৃঙ্খলহীন হয়ে পড়তে পারে। তবে আধুনিক শিক্ষা ব্যবস্থায় এর অর্থ শারীরিক শাস্তি নয়, বরং ভালোবাসা ও ইতিবাচক শাসন দিয়ে শিশুকে সঠিক পথে নিয়ে আসা। সুতরাং শিশুকে নিয়ম, শৃঙ্খলা এবং নৈতিক দিক নির্দেশনা দেওয়াই শিক্ষকের মূল দায়িত্ব, যা তাকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে যে কোনো দিবস পালন করা গুরুত্ব কি? আমরা যে বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালন করি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, এই সমস্ত দিবসগুলো পালন করার মূল গুরুত্ব কি? বলছি দেখো, বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস, সংস্কৃতি, দেশপ্রেম এবং সামাজিক সচেতনতা গড়ে ওঠে। এটি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ঘটনা ও মূল্যবোধ বোঝার সুযোগ দেয় এবং তাদেরকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে বিদ্যালয়ে যে কোনো দিবস পালনের গুরুত্ব কি? বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস, সংস্কৃতি, দেশপ্রেম এবং সামাজিক সচেতনতা গড়ে ওঠে। এটি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ঘটনা ও মূল্যবোধ বোঝার সুযোগ করে দেয় এবং তাদেরকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বোঝা গেল? ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, এডুকেশন বলতে আপনি কি বোঝেন? খুব ভালো একটা প্রশ্ন করেছিল ইন্টারভিউ, যে এডুকেশন বলতে আপনি কি বোঝেন? এডুকেশন বা শিক্ষা হলো মানুষের সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, যার মাধ্যমে তার জ্ঞান, মূল্যবোধ, আচরণ, চরিত্র গড়ে ওঠে। শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়, এটি মানুষকে নৈতিক, দায়িত্ববান ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলার একটি মাধ্যম। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বলতে আপনি কি বোঝেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বলতে আপনি কি বোঝেন? দেখো, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা হলো এমন একটি শিক্ষা যা মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটায় এবং আত্মনির্ভর ও নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলে। এটি কেবল পাঠ্য বই নয়, বরং শ্রম, নৈতিকতা, স্বাস্থ্য, স্থানীয় কারুশিল্প ও সামাজিক মূল্যবোধ শেখার মাধ্যমে জীবন দক্ষতা অর্জন করাকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ গান্ধীজির বুনিয়াদী শিক্ষা হলো জ্ঞান, চরিত্র, কাজের দক্ষতার সমন্বয়, যা মানুষকে সুপরিচিত ও আত্মনির্ভর নাগরিক হিসাবে গড়ে তোলে। নেক্সট কোশ্চিন, মানে পরের প্রশ্ন, বলছে গান্ধীজি কত সালে বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন? কি হবে? গান্ধীজি কত সালে বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন? দেখে নাও। বলছে গান্ধীজি 1937 সালে তার হরিজন পত্রিকার মাধ্যমে বুনিয়াদী শিক্ষার কথা প্রথম বলেছেন। ঠিক আছে? তাহলে কি বললাম? গান্ধীজি 1937 সালে তার হরিজন পত্রিকার মাধ্যমে বুনিয়াদী শিক্ষার বা বেসিক এডুকেশন বা নয়তালিম শিক্ষার ধারণাটি প্রস্তাব করেছিলেন। একই বছরে অক্টোবরে ওয়ার্ধায় অনুষ্ঠিত একটি শিক্ষা সম্মেলনে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রস্তাবনা গৃহীত হয়, যা তার শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসাবে তৈরি করে। তাহলে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কবে মানে প্রস্তাবটি চালু করা হয়েছিল? 1937 সালে।
ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট দেখো, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার স্তরগুলি কি কি? গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা নয়তালিম শিক্ষার মূল স্তরগুলি ছিল প্রাক বুনিয়াদী, যেটাকে বলা হয় প্রি বেসিক, বুনিয়াদী মানে জুনিয়র বেসিক, আর উত্তর বুনিয়াদী মানে হচ্ছে সিনিয়র বেসিক। এই শিক্ষা ব্যবস্থা 7 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য ডিজাইন করা হয়েছিল। এতে হস্তশিল্পের মাধ্যমে শারীরিক, মানসিক, নৈতিক বিকাশের ওপরে জোর দেওয়া হতো। শিক্ষা ছিল কর্মকেন্দ্রিক এবং স্বনির্ভর, যা শিশুদের আত্মনির্ভর ও সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে কারিগরি শিক্ষা বলতে আপনি কি বোঝেন? খুব ভালো একটা প্রশ্ন দেখো, বলছে কারিগরি শিক্ষা বলতে আপনি কি বোঝেন? কারিগরি শিক্ষা হলো এমন ব্যবহারিক ও প্রায়োগিক শিক্ষা যা শিক্ষার্থীদের নির্দিষ্ট পেশা বা বৃত্তির জন্য প্রয়োজনীয় জ্ঞান বা দক্ষতা প্রদান করে। এটি শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয় যাতে তারা সরাসরি কর্মজীবনে প্রবেশ করতে পারে এবং আত্মনির্ভর ও দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি মানে আইটি, স্বাস্থ্যসেবা, কৃষি শিক্ষা ইত্যাদি। চলো নেক্সট দেখো, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি বইয়ের নাম বলুন। খুব ইম্পর্টেন্ট, তার লেখা কয়েকটি বইয়ের নাম হচ্ছে জীবন সংগ্রাম, আজব ছড়া, তামান্না, শিশু সাথী, আরো অনেক কিছু রয়েছে, জাস্ট কয়েকটা আমি বলে দিলাম। নেক্সট দেখো, একজন শিক্ষক সমাজের জন্য কি কি কাজ করতে পারেন, মানে একজন শিক্ষক মহাশয় তার সমাজের জন্য তিনি কি কি করবেন? একজন শিক্ষক শুধু বিদ্যালয়ে পড়ানোই নয়, সমাজের বিকাশে নানানভাবে অবদান রাখতে পারেন। তিনি শিক্ষার আলো ছড়াতে, সচেতন নাগরিক গড়ে তুলতে, কুসংস্কার এবং অশিক্ষা দূর করতে, পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধের প্রতি মনোনিবেশ করতে পারেন। এছাড়া শিক্ষক সমাজে নৈতিক দিক নির্দেশনা ও মানবিক মূল্যবোধ প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ববান ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট কোশ্চেন দেখো, একজন শিক্ষকের প্রথম কর্তব্য কার প্রতি হবে বলে আপনি মনে করেন? তাহলে একজন শিক্ষকের প্রধান কর্তব্য কার প্রতি হবে বলে আপনি মনে করেন? একজন শিক্ষকের প্রথম ও প্রধান কর্তব্য হলো ছাত্র ছাত্রীদের প্রতি তাদের শিক্ষা, নিরাপত্তা, নৈতিক মানসিক বিকাশ সুনিশ্চিত করা। শিক্ষকের মূল দায়িত্ব, একজন শিক্ষক সর্বদা শিক্ষার্থীর উন্নতি ও কল্যাণকে কেন্দ্র করে কাজ করেন। কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলে তার বৈধ কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? তাহলে কোনো একজন শিক্ষার্থী যদি বারবার অকৃতকার্য হয় তার কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? একজন ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হলে তার পিছনে বৈধ কারণ থাকতে পারে, যেমন পারিবারিক সমস্যা, অর্থনৈতিক অসুবিধা, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ বা শেখার যদি কোনো তার ত্রুটি থাকে। এই সমস্ত কারণে শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আমি মনে করি। নেক্সট দেখো, একজন শিক্ষার্থী বারবার কোনো বিষয়ে অকৃতকার্য হলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন? দেখো, একজন শিক্ষার্থী বারবার কোনো বিষয়ে অকৃতকার্য হলে আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন? যদি কোনো শিক্ষার্থী বারবার কোনো বিষয়ে অকৃতকার্য হয়, আমি শিক্ষক হিসাবে প্রথমে তার সমস্যার মূল কারণ বোঝার চেষ্টা করব। এরপর আমি তার জন্য অতিরিক্ত সহায়তা
ব্যক্তিগত নির্দেশনা বা বিভিন্ন শেখার পদ্ধতি প্রয়োগ করব। পাশাপাশি শিক্ষার্থীকে প্রেরণা, ইতিবাচক মনোভাব দেওয়ার মাধ্যমে তাকে বিষয়টি বুঝতে এবং ভালো ফলাফল করতে সাহায্য করব। তাহলে কি, যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃতকার্য হয় তাহলে প্রথমে আমি কি করব, সে কেন অকৃতকার্য হচ্ছে তার কারণটা আগে খুঁজে বের করার চেষ্টা করব। তারপরে আমি তার প্রয়োজন অনুযায়ী তাকে অতিরিক্ত সহায়তা প্রদান করব। তাকে ইন্ডিভিজুয়াল আমি ইনস্ট্রাকশন মানে ব্যক্তিগত নির্দেশনা প্রদান করব। বিভিন্ন ধরনের এলটিএম বা টিচারের যে শিখন পদ্ধতি সেগুলোকে ব্যবহার করব। এছাড়াও পাশাপাশি আমি তাকে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মনোভাব তৈরি করতে সাহায্য করব এবং তাকে বিভিন্ন ধরনের মোটিভেশন দেব, যাতে সে ভালোভাবে ফলাফল করতে পারে। নেক্সট দেখো, শিশু শিক্ষা বইটি কে রচনা করেছেন? খুব ইম্পর্টেন্ট। শিশু শিক্ষা বইটি কে রচনা করেছেন? শিশু শিক্ষা বইটি রচনা করেছেন মদন মোহন তর্কালঙ্কর। এটি 1849 থেকে 1853 সালের মধ্যে প্রকাশিত হয় এবং বাংলা ভাষার শিশুদের জন্য বর্ণমালা শেখার প্রথম সার্থক পুস্তিকা হিসাবে গ্রহণ করা হয়েছে। সেটার নাম হচ্ছে কি? শিশু শিক্ষা, যেটা লেখা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কর। ভারতের জাতীয় ধ্বনি কোনটি? ভারতের জাতীয় ধ্বনি হচ্ছে জয় হিন্দ। ভারতের জাতীয় নীতিবাক্য কোনটি কে বলা হয় এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় নীতিবাক্য হলো সত্যমেব জয়তে। এটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিখ্যাত উক্তিটি কে দিয়েছেন? সুভাষচন্দ্র বসু। দিল্লি চলো, এই আহ্বানটি কে দিয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। করেঙ্গে আর মারেঙ্গে, এই উক্তিটি কে দিয়েছেন? এটি মহাত্মা গান্ধী। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে বলে আপনি মনে করেন? একজন আদর্শ শিক্ষক হলেন জ্ঞানী, ধৈর্যশীল, নৈতিক ও দায়িত্ববান। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রেরণা দেন, তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলেন এবং শিক্ষার মাধ্যমে জীবনকে সুগঠিত করতে সাহায্য করেন। ডিএলএড করে আপনি কি কি শিখেছেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিএলএড করে আপনি কি কি শিখেছেন দেখে নাও। বলছে ডিএলএড করে আমি শিশু মনোবিজ্ঞান, পাঠ পরিকল্পনা ও শিখন কৌশল, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে শিখেছি। এছাড়াও শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার দক্ষতা অর্জন করেছি। তাহলে এগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে বলতে হবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পড়তে বলা হয়? তাহলে বাচ্চাদেরকে যে ইউনিফর্ম দেওয়া হয় সেটা কেন? স্কুলে ইউনিফর্ম পরানোর মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে সমতা বজায় রাখা, শৃঙ্খলা তৈরি করা এবং বিদ্যালয়ের পরিচয়পত্র গড়ে তোলা। এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্যবদ্ধতা ও পেশাদার মনোভাব বিকাশে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষাক্ষেত্রে সিসিই কবে চালু করা হয়েছিল? সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ভারতে 2009 সালে চালু করা হয়েছিল। সিবিএসসির অধীনে শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট 2009 এর আওতায় এটি রয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো এবং তাদের সামগ্রিক বিকাশে মূল্যায়ন করা। পাঠক্রমিক বা স্কলাস্টিক অ্যান্ড সহপাঠক্রমিক মানে কো স্কলাস্টিক উভয় ক্ষেত্রেই অন্তর্ভুক্ত করা। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোন সময়ে সার্বিক মূল্যায়ন করা হয়? পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে সাধারণত 3টি সার্বিক মূল্যায়ন করা হয়। এগুলি পর্ষদ দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হয়ে থাকে। প্রথমটি এপ্রিল মাসে, দ্বিতীয়টি আগস্ট মাসে এবং তৃতীয়টি ডিসেম্বর মাসে। এই মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার মান যাচাই এবং তাদের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এই 3টি মূল্যায়নের জন্য কোন পর্যায়ে কত নাম্বার নির্ধারণ করা হয়েছে? আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে মূল্যায়ন করা হয় সেটি কোন পর্যায়ে কত নাম্বার নির্ধারণ করা হয়েছে? প্রথম পর্যায়ের জন্য 20 নম্বর, দ্বিতীয় পর্যায়ের জন্য 30 নম্বর এবং তৃতীয় পর্যায়ের জন্য রয়েছে 50 নম্বর। হোলিস্টিক রিপোর্ট কার্ড বলতে আপনি কি বোঝেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বর্তমানে। হোলিস্টিক রিপোর্ট কার্ড বলতে আপনি কি বোঝেন? হোলিস্টিক রিপোর্ট কার্ড হলো একটি সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি যা কেবল একাডেমিক নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ যেমন সামাজিক, আবেগিক, শারীরিক ও সৃজনশীলতা মূল্যায়ন করে। এতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিজস্ব মতামত ও পারফরমেন্সের ভিত্তিতে পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হয়। এটি এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী তৈরি এবং প্রচলিত মার্কশিটের চেয়ে বেশি বিস্তারিত। শিক্ষার্থীর শক্তি, দুর্বলতা ও সার্বিক উন্নতির 360 ডিগ্রি ভিউ প্রদান করে থাকে। বোঝা গেল? তাহলে হোলিস্টিক রিপোর্ট কার্ড বলতে আপনি কি বোঝেন? পুরো জিনিসটাকে জিনিস আকারে তুলে ধরতে হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে আপনি কি বোঝেন? নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হলো একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীর অগ্রগতির শিক্ষাবর্ষ জুড়ে নিয়মিতভাবে মূল্যায়ন করা হয়। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নয়, এর লক্ষ্য হলো শিক্ষার্থীর শক্তি, দুর্বলতা চিহ্নিত করে
দিক নির্দেশনা প্রদান করা, যাতে তারা ধারাবাহিকভাবে উন্নতি করতে পারে। এটি কেবল ফলাফলের উপরে নয়, শেখার প্রক্রিয়াকে উন্নত করার উপরে জোর দেয়। তাহলে আমরা যে পড়লাম যে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন সেটা কি করছে, শিক্ষার্থী যে কন্টিনিউয়াস একটা যে ধারাবাহিক যে মূল্যায়ন সেটার উপর জোর দিচ্ছে, যে না তাকে যে বার্ষিক যে পরীক্ষা নেওয়া হতো আগে অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি, এই পরীক্ষার উপর নয়, তাকে একটা প্রতি মাসে একটা কিছু না কিছু হতে পারে পরীক্ষা, সেটা হতে পারে কোনো অ্যাসেসমেন্ট, হতে পারে কোনো প্রজেক্ট, এগুলির মাধ্যমে যে মূল্যায়ন করা হয়, এই মূল্যায়নটাকে কি বলছে, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলতে আপনি কি বোঝেন। বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো একটি চলমান প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা শেখার প্রক্রিয়া চলাকালীন নিয়মিত মূল্যায়ন করে তথ্য সংগ্রহ করেন। এর মাধ্যমে শিক্ষক তাদের শিক্ষাদান পদ্ধতি উন্নত করতে পারে এবং শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে শিখতে পারে। এটি গঠনমূলক মূল্যায়নের হিসাবেও পরিচিত, যার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর শেখার উদ্দেশ্য পূরণ ও শিক্ষার্থীর শেখাকে শক্তিশালী করা এবং চূড়ান্ত গ্রেড না দেওয়া। অর্থাৎ আমরা এখানে কি পড়লাম, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলতে বোঝাচ্ছে এটা একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটি পার্ট, যেখানে শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে, শিক্ষার্থীর কোথায় দুর্বলতা রয়েছে, সেগুলিকে খুঁজে বের করা এবং শিক্ষার্থীর শেখার প্রক্রিয়াকে আরো উন্নত করা। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর কাজ। নেক্সট চলে আসি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে আপনি কি বোঝেন। বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলো শেখার প্রক্রিয়ার শেষে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, দক্ষতা ও বোধগম্যতা পরিমাপ ও মূল্যায়ন করা। এটি মূলত সমষ্টিগত মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্টের অংশ, যা পরীক্ষার ফলাফল, গ্রেড ও রিপোর্ট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক কৃতিত্ব প্রদর্শন করা হয় এবং ভবিষ্যৎ শিক্ষা বা কর্মজীবনের জন্য মানদণ্ড হিসাবে কাজ করা হয়। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম, যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখলাম অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে একটি সামেটিভ ইভ্যালুয়েশনের পার্ট, যেখানে শিক্ষার্থীরা কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু সম্পর্কে কতটা জানতে পেরেছে, কতটা শিখতে পেরেছে তা মূল্যায়ন করা হয় এবং তাকে অবশেষে একটি কি করা হয়, গ্রেড প্রদান করা হয় বা শংসাপত্র প্রদান করা হয়, যা তার আগামী উচ্চ শিক্ষার জন্য বা আগামীতে তাকে বিভিন্ন পেশাতে যুক্ত করার জন্য সাহায্য করে থাকে। অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কি আছে বলে আপনি মনে করেন। দেখো, অ্যাসেসমেন্ট হলো তথ্য সংগ্রহ এবং উন্নতির জন্য ফিডব্যাক দেওয়ার প্রক্রিয়া, যা সাধারণত চলমান হয়। মূল্যায়ন হলো মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত বিচার করার রায় দেওয়া, যা সাধারণত প্রক্রিয়ার শেষে করা হয় এবং গ্রেড বা ফলাফল নির্ধারণ করা হয়। সহজভাবে অ্যাসেসমেন্ট দুর্বলতা চিহ্নিত করে শেখার পথকে আরো সহজ করে তোলে, আর মূল্যায়ন কার্যকারিতা বা সাফল্যকে যাচাই করে। তাহলে তুমি কিভাবে বলবে, স্যার অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য হলো অ্যাসেসমেন্টের মাধ্যমে স্যার আমি শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে, শিক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে বা শিক্ষার্থীদের কতটা শিখতে পেরেছে সেটাকে আমরা যাচাই করতে পারি। আর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র শেখার বিষয়টা নয়, শিক্ষার্থীর সার্বিক দিকটাকে আমরা বিকাশ করতে পারি। শিক্ষার্থীর পুঁথিগত জ্ঞান, তার যে আচার আচরণ, মানসিক দৈহিক প্রত্যেকটা দিকের আমরা বিকাশ কতটা হচ্ছে সেটাকে মূল্যায়ন করতে পারি। এভাবে বলতে পারো। নেক্সট দেখো, আপনি একজন শিক্ষার্থীর কোন বিষয়গুলির ওপর ভিত্তি করে তার ফর্মেটিভ ইভ্যালুয়েশন করবেন। আমি একজন শিক্ষার্থীর ফর্মেটিভ ইভ্যালুয়েশন করব তার শ্রেণীকক্ষে অংশগ্রহণ, নিয়মিত কাজ সম্পাদন, বিষয় বোঝার ক্ষমতা, প্রশ্ন করার আগ্রহ, আচরণ, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং শেখার প্রতি মনোভাবের ওপর ভিত্তি করে। এর মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা ও শক্তি চিহ্নিত করে সময় মতো সহায়তা ও দিক নির্দেশনা প্রদান করব। প্রাথমিক বিদ্যালয়ে হলিস্টিক রিপোর্ট কার্ডটি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে হলিস্টিক রিপোর্ট কার্ড ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত দেওয়া হয়। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পত্র ও হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে পার্থক্য কোথায়। এখন আমাদের বর্তমানে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয়, কিন্তু এর আগের মানে গত বছরে কি দেওয়া হতো, যে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পত্র দেওয়া হতো। এই দুটির মধ্যে পার্থক্য কি হবে। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পত্র, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন রিপোর্ট, মূলত শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার মাধ্যমে নম্বর ও গ্রেড ভিত্তিক শিক্ষাগত অগ্রগতি তুলে ধরে। এটি শেখার ধারাবাহিক অগ্রগতি এবং পর্যবেক্ষণে সাহায্য করে। তাহলে কি দেখলাম, যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা শিক্ষার্থী যে নিয়মিত যে নম্বর বা গ্রেড পাচ্ছে সেগুলোকে তুলে ধরা হয়। অন্যদিকে হলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 একটি অংশ, তা কেবল পড়াশোনার ফল নয়, বরং শিক্ষার্থীর সার্বিক বিকাশ, যেমন তার দক্ষতা, মূল্যবোধ, সামাজিক আবেগিক বৃদ্ধি মূল্যায়ন করে। এটি নম্বরের বাইরে গিয়ে শিক্ষার্থীর শেখার যাত্রার একটি 360 ডিগ্রি পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করে। এছাড়াও নিরবিচ্ছিন্ন মূল্যায়নপত্র প্রতি বছর প্রতিটি শ্রেণীর জন্য আলাদা করে দেওয়া হতো, যে কারণে
কোনো শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট কতটা হয়েছে সেটা বোঝা খুব মুশকিল হতো নতুন শিক্ষকের ক্ষেত্রে। কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ডে প্রতি বছর অগ্রগতি একটি বইয়ে সীমাবদ্ধ থাকায় প্রতি ক্লাসে নতুন শিক্ষক মহাশয় তার পূর্ববর্তী অগ্রগতি সম্পর্কে ভালোভাবে জানতে পারে। তাহলে বুঝতে পেরেছো, আগে যেটা ছিল প্রত্যেকটা ক্লাসে একটা করে মার্কশিট দেওয়া হতো, কিন্তু এখন কি হচ্ছে মার্কশিটের পরিবর্তে একটা বই দেওয়া হয়, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, যা তাদের পারফরমেন্স সমস্ত ওই বইয়ের মধ্যে লেখা থাকবে। হলিস্টিক রিপোর্ট কার্ডকে কেন 360 ডিগ্রি রিপোর্ট কার্ড বলা হয়? হলিস্টিক রিপোর্ট কার্ডকে 360 ডিগ্রি রিপোর্ট কার্ড বলা হয় কারণ এটি শিক্ষার্থীর কেবল একাডেমিক ফলাফল নয়, বরং তার শিক্ষাগত, সামাজিক, আবেগিক, শারীরিক ও নৈতিক সৃজনশীল বিকাশের সমস্ত দিক একসঙ্গে মূল্যায়ন করে। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর নিজস্ব মতামত অন্তর্ভুক্ত থাকে, ফলে শিক্ষার্থীদের শেখা ও বিকাশের একটি সম্পূর্ণ সর্বাঙ্গীন চিত্র পাওয়া যায়। অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ডে কি হয়, শুধুমাত্র যে পড়াশোনা এমনটা নয়, তার যে বিভিন্ন যে আচার আচরণ, তার যে কি বিহেভিয়ার রয়েছে, সমস্ত কিছু এখানে নোট করা হয়। তাই এটিকে কি বলা হয়, 360 ডিগ্রি রিপোর্ট কার্ড। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ক্লাস। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো এরপরে তোমরা যে যে টপিকগুলো বলবে আমি সেই টপিকগুলো থেকেই ক্লাস করাবো। অনেকেই কমেন্ট করেছিল যে দাদা এই টপিকগুলোর উপর ক্লাস করানোর জন্য, তাই আমি এই টপিকগুলোর উপরে ক্লাস করলাম। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, চলো, থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।